নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটি রামকৃষ্ণ আশ্রমের ভিডিও নিয়ে। সারদা বিহার রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রমটি এখনও পর্যন্ত অনেকের কাছেই অজানা। চূর্ণী নদীর ধারে গ্রাম্য পরিবেশে সবুজে সবুজে ঘেরা শান্ত নিরিবিলি এক আধ্যাত্মিক পরিবেশে গড়ে উঠেছে এই আশ্রম। কোথায় এই আশ্রম, আপনারা এসে এই আশ্রমে কিভাবে পৌঁছাবেন, এই আশ্রমে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থল রানাঘাট জংশন। এখন আমি চলে এসেছি রানাঘাট জংশন স্টেশনে। নেমেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে চলে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্মে। এই 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বাইরে বেরোতে হবে। 6 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে এই লাইনের ধার দিয়ে দেখুন যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েও যাওয়া যাবে। আর এই যে এখানে সাবওয়ে আছে, এই সাবওয়ে দিয়েও আপনারা কিন্তু বেরোতে পারেন। তো সাবওয়ে হোক বা 6 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই হোক, এসে দেখুন এই যে গেটটা রয়েছে, এই গেট দিয়ে বেরিয়ে আপনারা বাঁদিকেই দেখতে পাবেন এখানে অটো স্ট্যান্ড। এইখান থেকে যে অটোগুলো আড়নঘাটা যাচ্ছে সেই অটোগুলোতে আপনাদের উঠতে হবে আর নামতে হবে কাটারি মোড়। আমি রানাঘাট স্টেশন থেকে অটোয় করে এদিক থেকে আসলাম, আর এই হচ্ছে কাটারি মোড়। আমি এখন দাঁড়িয়ে আছি এই কাটারি মোড়ে। এই মোড় থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়ে ওটা সোজা যেতে হবে। রানাঘাট স্টেশন থেকে এই কাটারি মোড় পর্যন্ত আসতে সময় লাগলো 20 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 25 টাকা করে। দুদিকে মাঠ, চাষের জমি, আর মাঝখান থেকে এই রাস্তা। সোজা হেঁটে এসে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, ডান দিকের এই রাস্তা ধরে যেতে হবে। গ্রাম্য পরিবেশের মাঝখান থেকে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে দারুণ লাগছে। আমি হেঁটেই যাচ্ছি, তবে অনেকটা রাস্তা কিন্তু। এখানকার যারা স্থানীয় বাসিন্দা, আশেপাশের এলাকার মানুষদের জিজ্ঞেস করলাম যে যে জায়গায় নামলাম কাটারি মোড়, সেইখান থেকে কিন্তু হেঁটে যেতে অনেকটাই সময় লাগছে, অনেকটা রাস্তা। এই একটা মোড়, এখান থেকে দেখুন একটা রাস্তা ডান দিকে গেছে, একটা রাস্তা এই যে বাঁ দিকে চলে যাচ্ছে। আর এখানে এই যে বট গাছটা আছে, এই বট গাছের তলা দিয়েই এই বাঁধানো রাস্তা, এই রাস্তা দিয়েই সোজা যেতে হবে। গ্রামের রাস্তা তো অনেক বাঁক রয়েছে এদিক ওদিক। এই যে একটা মোড়, এখান থেকে আবার বাঁ দিকে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম, কিন্তু গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগছে। এই চলে এসেছি একদম আশ্রমের সামনে। চলে এসেছি আশ্রমের একদম গেটের সামনে। তো আমি হেঁটে আসলাম, অনেকটাই সময় লাগলো, প্রায় 10-15 মিনিট মতন সময় লাগলো। তো আপনারা কাটারি মোড়ে নেমে ওখান থেকে কিন্তু টোটো করেও আসতে পারেন। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। আশ্রমটি চাকচিক্যহীন, খুবই সাধারণ একটি আশ্রম। মানুষ এখানে আসেন শহরের কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে একান্তে ঠাকুরের সাধন ভজন করতে। সামনেই যে মন্দিরটা দেখছেন এইটা এখনও সম্পূর্ণ হয়নি, মন্দিরটা তৈরি হচ্ছে। এখানে প্রথমে আশ্রমটি গড়ে উঠেছিল ছোট্ট এই দরমার বেড়া দেয়া টালির চালের ঘর থেকে। আশ্রমের প্রথম মন্দির ছিল এইটি। আজও পর্যন্ত এই মন্দিরটি সংরক্ষিত করে রাখা হয়েছে। আশ্রম প্রাঙ্গণ খুবই নিস্তব্ধ নিরিবিলি, কোনো কোলাহল নেই, আছে শুধু পাখিদের কলরব। সারা আশ্রম প্রাঙ্গণ জুড়ে রয়েছে প্রচুর গাছপালা। আশ্রমের পাশ দিয়েই বয়ে গেছে চূর্ণী নদী।
একদম নদীর তীরেই অবস্থিত এই আশ্রমটি। নদীটাও আমরা দেখব, তবে তার আগে আশ্রমটা ঘুরে দেখে নিই। এখানে দেখুন রয়েছে একটি শিব মন্দির, কৈলাসপতি শিব মন্দির। অপূর্ব সুন্দর মন্দিরটা, সাদা আর সোনালি রঙের এই মন্দিরটা খুবই সুন্দর। সামনেই রয়েছে একটি বেলগাছ, আর এই বেলগাছের তলাতেই রয়েছে এই মন্দির। মন্দিরের ঠিক সামনেই রয়েছে দেখুন নন্দী মহারাজের একটি পাথরের মূর্তি, আর মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ। দেবাদিদেব মহাদেব এখানে পূজিত হন কৈলাসপতি নামে। শিবরাত্রি, নীলের পুজো, শ্রাবণ মাসের সোমবারে আশেপাশের এলাকার গ্রামের মানুষরা এখানে এসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন এবং জল ঢালেন। ঠাকুরের কৃপায়, ভক্তদের চেষ্টায় আশ্রম প্রাঙ্গণের ঠিক মাঝখানেই ধীরে ধীরে গড়ে উঠছে এই বিশাল বড় মন্দিরটি। মন্দিরটি প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু। মূল মন্দিরটি বেশ উঁচুতে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তবেই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। আর মূল মন্দিরের ঠিক নিচেই রয়েছে বিশাল বড় একটি হল ঘর। বিশাল বড় এই জায়গাটা দেখুন। এইখানে কোনো অনুষ্ঠানের সময় ভক্তদেরকে বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও এখানে মন্দিরের বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে, প্রচুর চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এই যে এই জায়গাটা দেখুন, বাসন রাখা রয়েছে, যে বাসনগুলো কোনো অনুষ্ঠানের সময় ব্যবহার করা হয়। বিশাল বড় কিন্তু জায়গাটা। আর চারিদিক দিয়ে দেখুন দরজা রয়েছে, আর এখানে চৌকি পাতা রয়েছে। কোনো ভক্তরা যদি এখানে এসে থাকতে চান, সে যদি পুরুষ হন, তবে সেই পুরুষ ভক্তদের এইখানে থাকতে দেওয়া হয়। আর মহিলাদের জন্য কিন্তু আলাদা থাকার জায়গা আছে। নির্ণীয়মান এই মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই আশ্রমের বর্তমান মন্দির। এইটি হচ্ছে আশ্রমের বর্তমান মন্দির। মন্দিরের সামনেই দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী সারদা বিহার রামকৃষ্ণ আশ্রম। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে ডান দিকেই হচ্ছে মূল গর্ভগৃহ। আর গর্ভগৃহের সামনের যে বারান্দা রয়েছে, বারান্দায় দেখুন এখানে রাখা রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কল্পতরু চিত্র। আর এই দিকটায় দেখুন দেয়ালে স্বামীজির একটা বিশাল বড় চিত্র রাখা রয়েছে। আর এই হচ্ছে মূল গর্ভগৃহ। গর্ভগৃহে কাঠের সিংহাসনে বিরাজ করছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ। আর ওনাদের ঠিক সামনেই রয়েছে একটি গোপালের বিগ্রহ। গর্ভগৃহের ভেতরে বাঁ দিকের দেওয়ালে দেখুন রাখা রয়েছে মা শারদার একটি বিশাল বড় চিত্র। আর তার ঠিক নিচেই রয়েছে একটি ছোট্ট খাট। এটি হচ্ছে ঠাকুরের শয়নসজ্জা। গর্ভগৃহে ঠাকুরকে দর্শন করে বাইরে চলে আসলাম। এই যে সামনের যে বারান্দাটি রয়েছে, বারান্দার ঠিক বাঁ দিকেই দেখুন রয়েছে এখানে ভোগ রন্ধনের ঘর। এই আশ্রমে ঠাকুরকে নিত্যদিন অন্নভোগ নিবেদন করা হয়। আর সেই অন্নভোগ যে প্রস্তুত করা হয় সেটা এই রান্নাঘরটিতে। এইখানেই ঠাকুরের নিত্যদিনকার ভোগ প্রস্তুত করা হয়। গর্ভগৃহের পাশেই দেখুন এইখানে আরও একটি ঘর রয়েছে। এইটি হচ্ছে মায়েদের জন্য থাকার ঘর।
এখানে যদি কোনো ভক্ত মায়েরা আসেন তাদেরকে থাকার জন্য এই ঘরটি দেয়া হয়। আগেই বললাম এই আশ্রমে কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য থাকার আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই যে দেখুন এখানে আরও একটি ঘর রয়েছে। এই আশ্রমের যে বয়স্ক ভদ্রমহিলা রয়েছেন যিনি ঠাকুরের সেবা কার্য করেন তিনি এই ঘরটিতেই থাকেন। আর এই ঘরটিতেও কিন্তু কোনো মহিলা ভক্ত আসলে ওনাদেরকেও থাকতে দেওয়া হয়। আর এই ঘরের ঠিক পেছন দিকেই দেখুন এখানে রয়েছে আরও একটি রান্নাঘর। এখানে কাঠের জাল দিয়ে রান্না করা হয়। গর্ভগৃহের সামনের যে বারান্দা রয়েছে সেই বারান্দার এই দিকটায় দেখুন একটি দরজা রয়েছে। আর এই দরজা দিয়ে বেরোলেই আশ্রমের পেছন দিকটায় যাওয়া যায়। আর আশ্রমের পেছন দিকে দেখুন এখানেও একটি টিনের চালা দেয়া বেশ বড় একটি ঘর রয়েছে। এটিও একটি রান্নাঘর। এই আশ্রমের কোনো অনুষ্ঠানের সময় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের জন্য এইখানেই কিন্তু রান্না করা হয়। এখানে দেখুন বড় বড় মাটির উনুন রয়েছে। মাটির উনুনে কাঠের জাল দিয়ে রান্না করা হয়। আর এই পেছন দিকেই দেখুন এখানে বেসিন করা রয়েছে হাত মুখ ধোয়ার জন্য, আর রয়েছে শৌচালয়। আমি এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, যাচ্ছি আশ্রমের ছাদে। ছাদ থেকে পুরো আশ্রমটা দেখতে কেমন লাগে চলুন একবার দেখে আসি। ছাদে উঠে ছাদ থেকে দাঁড়িয়ে আশ্রমের সামনের এই প্রাঙ্গণটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু সবুজ আর সবুজ, চারিদিকে প্রচুর গাছপালায় ঘেরা। আর এইটা হচ্ছে আশ্রমের পেছন দিকটা। পেছন দিকে আপনারা যত দূর তাকাবেন তত দূর শুধু দেখতে পাবেন সবুজের সমারোহ, শুধু গাছ আর গাছ। এবারে চলে এসেছি নিচে। আর এই যে নির্মীয়মান মন্দিরটি রয়েছে, চলুন এই মন্দিরটিও আমরা একবার দেখে নিই। যদিও এই মন্দিরে এখনও দেখার মতন কিছু নেই, এই মন্দিরে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, তবুও মন্দিরটা একবার ঘুরে দেখে নিই। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই সামনেই হচ্ছে নাট মন্দির। নাট মন্দির পার করে গিয়ে মন্দিরের মূল গর্ভগৃহ। এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। ওপরে দেখুন চূড়াটাও হয়ে গেছে, চূড়াটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এই মূল গর্ভগৃহের দুই সাইডে রয়েছে আরও দুইটি কক্ষ। গর্ভগৃহ তো ঠাকুর, মা আর স্বামীজি থাকবেন। আর এই দুই দিকের যে দুইটি কক্ষ রয়েছে, এই দুইটি কক্ষে যতদূর সম্ভব কোনো বিগ্রহ বসানো হবে বা ঠাকুরের শয়ন কক্ষ, বিশ্রাম কক্ষ এরম কিছু হতে পারে। মন্দিরের চারিদিক দিয়ে এরম খোলা জায়গা রয়েছে, ঘোরানো বারান্দার মতন, যাতে মন্দির প্রদক্ষিণ করা যায়। এই মন্দিরে দাঁড়িয়ে সামনেই দেখুন দেখা যাচ্ছে সেই পুরনো মন্দিরটি, যেইটি থেকে এই আশ্রমটি শুরু হয়েছিল। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। এবারে আমি চলে আসলাম এই পুরনো মন্দিরের সামনে। আর এই পুরনো মন্দিরটি দেখুন খোলা হয়েছে। এই হচ্ছে সেই পুরনো মন্দিরের গর্ভগৃহ। তবে ঠাকুর এখন থাকেন বর্তমান মন্দিরের গর্ভগৃহে। আর এখন এই পুরনো মন্দিরে এই আশ্রমের বর্তমান যিনি মহারাজ তিনি থাকেন। দেখুন সব কিন্তু সুন্দর করে সংরক্ষিত করে রাখা রয়েছে, সেই দরমার বেড়া আর টিনের চালের ঘর। পুরনো মন্দিরের সামনে থেকেই রয়েছে আরও একটি গেট। এই যে দেখুন আমরা যে বড় গেটটি দিয়ে আশ্রমে প্রবেশ করলাম সেটা তো রয়েছে, আর এই একটি গেট রয়েছে। এইখান থেকে বেরিয়েই দেখুন এই যে সোজা রাস্তাটি, এটি চলে যাচ্ছে একদম চূর্ণী নদীর ধারে। রানাঘাট কোর্টপাড়ার যে রামকৃষ্ণালয় মন্দিরটি সেটিও কিন্তু চূর্ণী নদীর ধারে, আর এই রামকৃষ্ণ আশ্রমটিও চূর্ণী নদীর ধারে। তো চলুন আমরা একবার সেই চূর্ণী নদীটা দেখে আসি। এই রাস্তা দিয়ে নদীর ধারে যেতে গিয়ে বাঁদিকেই চোখে পড়ল এই পার্কটি, চূর্ণী মমতাময়ী পিকনিক গার্ডেন। 2013 সালে এই পার্কটি নির্মিত হয়েছে। পার্কটা একদম চূর্ণী নদীর তীরেই, একদম এই পার্কে দাঁড়িয়ে নদী আপনারা দেখতেও পাবেন। তবে কোনো এক কারণে এই পার্কটা বর্তমানে বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম যে এই পার্কটা কিন্তু আগে পিকনিক করার জন্য ভাড়া দেয়া হতো, তবে এখন এই পার্কটা বন্ধ রয়েছে। পার্কটা কিন্তু বেশ বড় আর প্রচুর গাছপালা রয়েছে, বেশ ভালো
জায়গাটা। এইবারে চলে আসলাম এই চূর্ণী নদীর ধারে। শহরের কোলাহলমুক্ত গ্রাম্য শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝখান থেকে নীরবে বয়ে চলেছে এই চূর্ণী নদী। আচ্ছা বন্ধুরা, আমি তো এই আশ্রমে এসেছি রানাঘাট হয়ে, রানাঘাট স্টেশনে নেমে সেখান থেকে আসলাম। আপনারা দেখলেন কিভাবে আসলাম। তবে এই আশ্রমে এসে জানতে পারলাম এই আশ্রমের নিকটবর্তী স্টেশন হচ্ছে কালীনারায়ণপুর জংশন। আপনারা কালীনারায়ণপুর জংশন স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন এই আশ্রমে আসার জন্য। কালীনারায়ণপুর জংশন স্টেশনে নেমে সেখানে চূর্ণী নদীর ব্রিজ আছে, সেই চূর্ণী নদীর ব্রিজ পার করে এপারে এসে তারপরে সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোয় উঠে আপনাদের বলতে হবে জাফরনগর কাটারিপাড়া রামকৃষ্ণ আশ্রমে যাব, শারদা বিহার রামকৃষ্ণ আশ্রমে যাব। নদীর ধারে যে রাস্তাটা চলে এসেছে সেই রাস্তার সামনে এখানটায় দাঁড়িয়ে দেখুন আশ্রমটা দেখতে কি শান্ত, স্নিগ্ধ, কি অপূর্ব সুন্দর লাগছে। আচ্ছা বন্ধুরা, আমরা এই শারদা বিহার রামকৃষ্ণ আশ্রমের যিনি প্রধান, তো ওনাকে আমরা পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা জেনে নেব। নমস্কার মহারাজ, আপনার নামটা একটু বলুন। আমার নাম ব্রহ্মচারী অঘন চৈতন্য। আচ্ছা, আমরা যে এখানে আশ্রমটি দেখছি, এই আশ্রমটা এখানে কিভাবে গড়ে উঠলো সেই সম্বন্ধে যদি একটু কিছু বলেন। এই আশ্রম 1996 সালে প্রতিষ্ঠা হয়। এই আশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী চৈতন্যানন্দ মহারাজ, উনি দেহ রেখেছেন। ওনার পূর্ব আশ্রম ছিল রানাঘাট শ্যামসুন্দর পাড়া, খুব বড় ঘরের ছেলে ছিলেন, শ্যামসুন্দর বাড়ির ছেলে ছিলেন। কথামৃতে ঠাকুর বারে বারে বলেছিলেন যে ওই সাধুসঙ্গ আর নির্জন বাস, তাও উনি এবং ওনাদের গুরু ভাইরা এটা খুব ফলো করতেন। তখন তারা এই সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে এই মাঝে মধ্যেই নির্জন বাসে বেরিয়ে পড়তেন। এই আপনারা আসার সময় যে ফরেস্টের পাশ দিয়ে এসেছেন, যে কাটারি মোড়ের তার অপোজিটে ফরেস্টের জায়গা, ওইখানে তারা মাঝে মধ্যেই নির্জন বাস করতেন। আচ্ছা, এইবার ওখানে তখন সেই নির্জন হতো না, কারণ তৎকালীন আজ থেকে 30 বছর আগে মানুষ ওই ফরেস্টের উপর নির্ভর ছিল জ্বালানির জন্য। তার জন্য তারা ওইখানে এড়িয়ে এইখানটাই অপোজিটে একজনের অনেকটা জায়গা আছে, সেখানে পূর্বে কোনো ফসলাদিও হতো না, একটা ছোট্ট বাগান ছিল। সেখানে ওই জঙ্গলের ভয়ে কেউ যেত না, সাপপোকের ভয়ে, তাই ওরা সবাই মহারাজ, এবং মহারাজ তখন ব্রহ্মচারী, তখন সন্ন্যাস হয়নি, তার গুরু ভাইয়াদি সকলে মিলে ওখানে ওই নির্জন বাসে সারাদিন ধ্যান জপ, হোম, এই কথামৃত পাঠ, বিভিন্ন বিভিন্ন এইভাবেই কাটাতো। আচ্ছা, এইরকম অবস্থায় পাড়ারই একজন, এই গ্রামেরই একজন বয়স্ক বঙ্কিম মিস্ত্রি বলে ভদ্রলোকের নাম, তিনি ছাগল গরুর জন্যে কিছু ডালপালা খাবার আনতে গেছিলেন। গিয়ে দেখেন বর্ষাকাল, তখন গিয়ে দেখেন বেশ অনেক কয়জন সব ভক্তরা তাঁবু মুড়ি দিয়ে সব বসে আছে, ছিপছিপে বৃষ্টি পড়ছে। আর তখন ওনার মধ্যেই ঠাকুর ক্রিয়া করেছিলেন। ঠাকুর ওনাকে দিয়ে ভক্তদেরকে প্রথমে বলিয়েছিলেন যে আমি একটু জায়গা দিচ্ছি, তোমরা একটা কুঠিয়া করে নাও সাধন ভজন। আচ্ছা। এই হচ্ছে আশ্রমের সংক্ষিপ্ত বিবরণ। আচ্ছা, আশ্রম কখন খোলা থাকে, কটা থেকে কটা পর্যন্ত? আশ্রম, গ্রামের আশ্রম সাধারণভাবে মানে বিরাট বিধিনিষেধ নেই, তবে দুপুরটা বাদ দিয়ে আর রাত 9টার মধ্যে, এইটুকু।
মানে সকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। খোলা থাকে, তার মধ্যে দুপুর 1টা থেকে হয়তো এই 3টে 4টে, শীতকালে হয়তো 3টে, গরমকালে এই সময়টা। তবুও কেউ বিশেষ লোক যদি ফোন করে আগে থেকে ফোন, সে আসতে পারে। মানে বিশেষ যে গেট আমাদের তালা দেওয়া থাকে এরকম নয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, যদি আগে থেকে বলে ভক্ত হলে প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু তাছাড়া সাধারণভাবে এই ঘুরতে আসা এইভাবে ঠিক মানে আশ্রমিক আগে যোগাযোগ থাকলে তার ক্ষেত্রে অসুবিধা নেই। আচ্ছা, সাধারণ মানুষ যদি আসতে চান, এখানে প্রসাদ হ্যাঁ, নিতে চান? ভক্ত হিসাবে আসলে আগে থেকে খবর দিলে আচ্ছা। অবস্থা বুঝে, যদি সবসময় দেখা গেল যারা করবে তাদের অসুবিধা, আচ্ছা, সেইটা আগের থেকে তখন- জানালে প্রসাদটা পাওয়া যাবে। প্রসাদ পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের সঙ্গে যোগাযোগ করার মতন একটা নাম্বার বলুন একটু। আশ্রমের নাম্বার 6294897967, একবার। 6294897967। এই নাম্বারে আগের থেকে আপনাদের ফোন করে জানিয়ে দিলে প্রসাদ পাবে যে কেউ। মানে আচ্ছা। আগে থেকে জানালে যদি আশ্রম থেকে জানানো হয় যে হ্যাঁ অসুবিধা হুম নেই, হুম। যেতে পারে। আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা আছে কোনো? থাকার ভক্ত হলে থাকার জায়গা আছে। যারা আশ্রমে এখানে এখানে অ্যাকচুয়ালি যারা নির্জন বাস করতে চায় ঠিক তার পক্ষেই হুম হুম উপযুক্ত জায়গা। হুম। যারা একটু জপ ধ্যান সাধন ভজন পঠনের মধ্যে এখানে ভক্ত বিশেষ পাওয়া যাবে না। আচ্ছা। একান্ত বাসের উপযোগী। মহারাজ সাধন প্রিয় ছিলেন, তিনি এখানে নির্জন বাসের জন্যেই এখানে নিত্য হোম গীতা চণ্ডী পাঠ এই সর্বদাই জপ তপের মধ্যেই থাকতেন। আচ্ছা, কেউ যদি এখানে এসে একটা দিন কাটাতে চান, তার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, সেটা বললাম ভক্ত হলে অসুবিধা নেই, হুম আছে। অত অন্যান্য বড় বড় জায়গার মতো অত সুন্দর না হলেও হ্যাঁ অসুবিধা হবে না। হুম। ভক্তের যারা একটু জন্য- শান্তি পছন্দ করেন, হ্যাঁ, তারা এসে থাকতে পারেন। আগের থেকে জানিয়ে দিতে আগে হবে। থেকে যোগাযোগ, কারণ একে অপরের ভাবের আদান প্রদান থাকলে হুম ভালো হুম হয়। হুম। আচ্ছা, এখানে কি কি উৎসব হয়? উৎসব এই আগামী রবিবার অর্থাৎ 15ই মার্চ বাৎসরিক একটা অনুষ্ঠান। আচ্ছা যদিও এটা ফেব্রুয়ারিতে হতো, নানান কারণে হয়ে ওঠেনি। এটা যেহেতু কোনো তিথিভিত্তিক হতো না, আচ্ছা বাৎসরিক উৎসবটার জন্য এবারে মার্চে পড়েছে। তাছাড়া ঠাকুরমা স্বামীজির বিশেষ ঠাকুর মায়ের জন্মতিথি এবং স্বামীজির জন্মদিন বিশেষভাবে পালিত হয়। আচ্ছা আর দুর্গাপুজো এই 2007 সাল থেকে হচ্ছে, যেহেতু এখানে যদিও আমাদের পুজোর বিরাট সামর্থ্য, বিরাট লোকবল এগুলির ঘাটতি আছে, তবে যারা আছে গ্রামে সবাই আন্তরিকভাবেই করেন। দুর্গাপুজো হয়, কালী পুজো শুরু থেকেই হতো নিজেদের ছোটো করে সাধনার। আর শীত বস্ত্র, শীতের সময় শীত কম্বল দান ইত্যাদি এগুলি আচ্ছা চেষ্টা। আর যখন অসহায় দরিদ্র যেখানে যেমন খবর পাওয়া যায় ততটুকু সাধ্য সম্ভব আমরা পাশে থাকার চেষ্টা করি। আচ্ছা। সপ্তাহে একদিন হোমিওপ্যাথি ডাক্তার বসে সোমবার করে। সেটা কি দাতব্য? না, সামান্য নেওয়া হয়, যেমন প্রথম কার্ড করলে এখন 20 টাকা নেওয়া হয়, তারপর 10 টাকা ওষুধ সব দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এখানে প্রসাদের মূল্যটা কত? প্রসাদের কোনো মূল্য আমরা করি না, ভক্ত আসলে যে যা যেমন করলে। আচ্ছা, মানে প্রসাদের কোনো বিশেষ মূল্য নেই, বিশেষ মূল্য যার নেই। যেমন সামর্থ্য সে সেরকম দিতে পারেন যদি চান, মানে আপনাদের কোনো চাহিদা নেই। না, আচ্ছা আমাদের যতটুকু ঠাকুর যা জোগাড় করলো আচ্ছা তাই প্রসাদ হিসাবে দেওয়া হয়, আচ্ছা আমরা তাই পাই, সকলেই তাই পাই। আচ্ছা আচ্ছা। এবার কি যখন থাকে আমরা- প্রসাদে? হুম? প্রসাদে কি থাকে? প্রসাদে দুপুরবেলা এমনি অন্নই থাকে, আচ্ছা সাদা ভাত, আর যেমন অবস্থা সেই ডাল তরকারি আচ্ছা আচ্ছা। সবজি, যাই হোক, মানে খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন হুম তা থাকে। আচ্ছা আচ্ছা, এখানে দীক্ষার ব্যবস্থা আছে যদি কেউ দীক্ষা নিতে চান? সর্বপ্রথম তার সঙ্গে আগে মানে সে আগে যোগাযোগ করবে আশ্রমে, সে ব্যবস্থা করা যাবে, আচ্ছা কিন্তু তার মানে একটু যোগাযোগ আগে থেকে কেন নেব কী বৃত্তান্ত, হুম। আশ্রমের সঙ্গে যোগাযোগ সেটার ভীষণ প্রয়োজন। আচ্ছা। এটা সব জায়গায় সব আশ্রমে এরকমই। হ্যাঁ, মানে দীক্ষা নিতে গেলে একটা ইন্টারভিউ একটা- নেবেন আগে। হ্যাঁ, আর আচ্ছা না হলে তো দীক্ষা, বিশেষ করে রামকৃষ্ণ আশ্রম যে কটাই আছে তাদের এই সাধারণ নিয়ম ফলো করার চেষ্টা করে। হুম, তার মানে এখানে দীক্ষা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।
বন্ধুরা, এই সারদা বিহার রামকৃষ্ণ আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।